ওয়েলকাম টু গল্পের সুতো। এপিসোড 15 শুরুতে আমরা দেখি নাজির আর নিকি জেনকে একটি জায়গায় নিয়ে যেয়ে রাখে। নিকি নাজিরকে বলে একে হ্যান্ডেল করো আর সেখান থেকে চলে যায়। নাজির জেনকে বলে তুমি এসব কিছু আরো কঠিন করে ফেলছো। নিকি যেমনটা বলেছে ভালোবাসা হেল ইউনিভার্সিটিতে গ্রো করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো তুমি ভুল মানুষের প্রেমে পড়েছ, ভুল পরিস্থিতিতে আর ভুল জায়গায়। তারপর নাজির জেনের মুখ খুলে দেয়। তারপর জেন বলে তুমি কি শিওর এটা ভুল? আমি নিজের মধ্যে তোমাকে দেখছি আর আমি জানি তুমি এই অনুভূতি দিয়েও পরিচিত। নাজির বলে আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। জেন একটু রাগ করে বলে তুমি আমার কাছে কি চাও? প্লিজ আমাকে যেতে দাও। নাজির বলে এখন না। জেন বলে সে আমার জন্য অপেক্ষা করছে। নাজির বলে তোমাদের দুজনের জন্যই ভালো হবে যদি তুমি পার্টিতে না যাও। জেন রাগ করে বলে তোমরা সবাই কেন আমাদের রিলেশনের বিরুদ্ধে? নাজির তাকে বলে আই এম সরি জেন, আমি কখনোই বাধা হতে চাইনি। জেন রাগ করে বলে শুরু থেকে তুমি আমার বিপক্ষে ছিলে। নাজির একটু রাগ করে বলে তুমি কি জানতে চাও কেন তুমি পার্টিতে যেতে পারবে না? কারণ সুপ্রিমো প্ল্যান করছে সবকিছু রিভিল করে দেওয়ার জন্য। মানে সে যে তোমাকে কতটা ভালোবাসে সেটা সে চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে চায়। জেন বলে এমনটা করবে না। নাজির বলে তোমার কি মনে হয় তুমি কি তাকে চিনো? সে তোমার জন্য এরকমটা করবে। আর জানো তারপর তার সঙ্গে কি হবে? এতদিন তার যে সম্মান ছিল, পাওয়ার ছিল, মানুষ তাকে ভয় করত, এসব কিছু সে হারাবে আর সবার কাছে একটা আবর্জনা হয়ে যাবে। এখন তুমি চাও সে এমনটা করুক? আমাদের দুই গ্যাংয়ের মধ্যে যে যুদ্ধটা হয় সেগুলোকে কন্ট্রোল করে সুপ্রিমো। মানে সুপ্রিমোর এমন পাওয়ার আছে যে তাকে দুই টিম মানতে বাধ্য। সে দুই টিমের মাঝে অবস্থান করছিল আর একটা ব্যালেন্সও মেনটেন করছিল। এখন যদি সে পজিশন হারায়, পাওয়ার হারায়, তাহলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যাবে। সুপ্রিমো ছাড়া আমাদের অস্তিত্ব নাথিং, আর তাকে ছাড়া আমরা কিছুই না। এসব শুনে জেন জিজ্ঞাসা করে যদি আমি সুপ্রিমোর কাছে থেকে দূরে সরে যাই তাহলে কি হবে? নাজির কনফিডেন্স নিয়ে বলে তাহলে আমরাও তার রাস্তা থেকে সরে যাব। জেন বলে তাহলে আমাকে যেতে দাও। নাজির তাকে খুলে দেয় আর বলে আমি তোমাকে এইবারের জন্য বিশ্বাস করলাম, কিন্তু জেন তুমি একমাত্র যে কিনা হেল ইউনিভার্সিটি আর সুপ্রিমোকে বাঁচাতে পারবে। তারপর জেন আতঙ্কিত অবস্থায় সেখান থেকে দৌড়ে পালায়। দরজায় দুটি ছেলে তাকে আবার থামায়, কিন্তু নিকি আর নাজির বলে তাকে চলে যেতে যাওয়ার জন্য। তারপর জেন চলে গেলে সেখানে নিকি আসে। নিকি নাজিরকে জিজ্ঞাসা করে জেন যেমনটা বলেছে সেমনটা কি করবে? নাজির বলে আমি জানি না, তার ডিসিশন যাই হোক আমাদের উচিত রেডি থাকা। যদি তারা কোনো ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে সুপ্রিমোকে আমি হ্যান্ডেল করব। তারপর সেখানে লুকিয়ে আসে। নাজির তাকে বলে সারাদিন কোথায় ছিলে? তখন সে জানায় সে সারাদিন ডিজিডাব্লিউ গ্যাংকে পর্যবেক্ষণ করছিল, তাদের একটা মিটিং আছে। এসব কিছু শুনে নাজির একটু লিডার ভাব নিয়ে লুকিকে বলে এটা যথেষ্ট না, আমাদের আরো বেশি খেয়াল রাখতে হবে, চোখ কান সর্বদা খোলা রাখতে হবে। লুকি বলে তুমি কেন ম্যাটকে বলছো না এসব কিছু হ্যান্ডেল করার জন্য? নাজির চিৎকার করে বলে এটা তোমার দায়িত্ব, আমাদের আবার হতাশ করিও না। আশপাশের ছেলেরা এসব কিছু খেয়াল করছিল। লুকিও বুঝতে পারছিল তাকে কিভাবে অপমান করা হচ্ছে। আসলে লুকির ভিলেন হয়ে যাওয়ার যথেষ্ট রিজন আছে, তার সঙ্গে কেউ ভালোভাবে আচরণ করছে না। তারপর আমরা দেখি জেন তার রুমে আসে যেখানে মিয়া তার জন্য অপেক্ষা করছিল। মিয়া কিছু একটা ফিল করে আর জেনকে জড়িয়ে ধরে আর বলে কি হয়েছে? জেন বলে কিছুই হয়নি। মিয়া বলে আমরা পারবো, হার মেনো না, আর জেনকে সাহস আর সান্ত্বনা দিচ্ছিল। তখনই আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখি যেখানে জেন কল্পনা করছিল যে ওই দিন সুপ্রিমো তাকে কি বলেছিল। সে বলেছিল সে তার বার্থডে পার্টিতে জেনের সঙ্গে ডান্স করতে চায়। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি জেন হেল ইউনিভার্সিটিতে ছিল। তখন সেখানে মিয়া আসে আর তার সঙ্গে জোরাজুরি করতে থাকে যে সে কেন এই অবস্থায় হেল ইউনিভার্সিটিতে আসছিল, তার উচিত রেস্ট নেওয়া। জেন বলে ভয় পেও না, আমাকে এসএসজির অফিসে যেতে হবে। মিয়া তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেন তার কোনো কথাই শোনে না। যখনই সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে তখনই তার সামনে রোকসানা এসে দাঁড়ায় আর বলে তুমি কোথায় যাচ্ছ কুত্তি? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক বেশি কনফিউজ। আর তোমারা সুপ্রিমো সম্পর্কে সম্পূর্ণ ক্যাম্পাস জানে। এখন তো সে নিজের পাওয়ার হারাবে আর সে তোমাকে কিভাবে অ্যাডভান্টেজ দিবে যদি সে তার পাওয়ারে না থাকে? এখন সে তোমাকে কিভাবে সুযোগ দিবে যদি তুমি তার কোনো কথা মানো না? জেন আর কোনো কথার উত্তর দিচ্ছিল না, শুধু তার কথা শুনছিল। তারপরও রুকসান চিৎকার করে বলে জেন আমাদের সুপ্রিমোকে সিডিউস করেছে, চলো আমরা এই নতুনদের একটা শিক্ষা দিই।
তাহলে তারা বুঝতে পারবে যে সুপ্রিমোর সঙ্গে তারা কি করেছে। যখনই সবাই রুকসানের কথায় একটু উৎসাহিত হয়ে যাচ্ছিল তখনই ফুল কনফিডেন্স নিয়ে বলে, করো, কোনো সমস্যা না। কিন্তু তোমরা কি জানো এরপর তোমরা কি পানিশমেন্ট পাবে যদি আমার ক্ষতি করার চেষ্টা করো? আমি হচ্ছে এই হেন ইউনিভার্সিটির কুইন আর টপ 10-এর মধ্যে 4-এ অবস্থান করছি আর SSG সেক্রেটারি। কি পানিশমেন্ট তোমরা চাও? রুকসেন রাগ করে বলে, তাকে ভয় পেও না। কিন্তু বাকিরা ভয় পেয়ে যায় আর তারা বলে কোনো ধরনের পানিশমেন্ট চায় না। তারপর জেন রুকসানের চুলগুলো ঠিক করে দেয় আর বলে, তুমিও কোনো রুলসের বাইরে না। হঠাৎ রুকসেনের ভঙ্গি চেঞ্জ হয়ে যায় আর সে বলে ওঠে, সামান্তা, তুমি কি জানো আমি তোমাকে দিয়ে অনেক বেশি বিরক্ত। আমি শুরু থেকে তোমাকে দিয়ে বিরক্ত ছিলাম। পেছন থেকে মিয়া বলে ওঠে, কারণ তুমি ইনসিকিউর ছিলে। রুকসেন বলে, হ্যাঁ, একটা সত্য হতে পারে, কিন্তু আমি রাগে ছিলাম কারণ আমি তোমাকে তার মতো দেখছিলাম। মানে সে বুঝাতে চাচ্ছিল শুরু থেকে সে জেনের মধ্যে সামান্তাকে দেখছিল। এই হেল হলে যাকে আমি একমাত্র ফ্রেন্ড ভেবেছিলাম, একজন বন্ধু, যে কিনা আমাকে এই হেল ইউনিভার্সিটিতে একা রেখে চলে গেছে। জেন বলে এইসব কিছু সত্য না, কিন্তু রুকসাইন থামে না। সে আরো বলে, আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে আসলে আমাকে ছেড়ে যায়নি। জেন বলে, এমন কিছুই না, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সামান্তা কোনো কিছুই মানে না। সে বলে, আমি কোনো কিছুই পরোয়া করি না, সে আমাকে একা রেখে চলে গেছে আর তার জন্য আমি তাকে ঘৃণা করি। আমি তোমাদের সবাইকেই ঘৃণা করি। তারপর সে জেনকে একটু ধাক্কা দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর রাতে সেই পার্টি সিন চলে আসে, সুপ্রিমোর বার্থডে পার্টি, যেখানে আমরা দেখি সবাই এনজয় করছিল। নিকি খুব অন্যভাবে সুপ্রিমোকে ফলো করছিল। এদিকে আমরা দেখি অনিল আর ফ্রিজি পেয়ার আপ করে ডান্স করে। ম্যাট, দেব আর মিয়া ড্রিঙ্ক করছিল। মানে সবাই পার্টিটা এনজয় করছিল আর এদিকে সুপ্রিমো শুধু ওয়েট করছিল, জেন আসার অপেক্ষা করছিল। তখনই আমরা দেখি সেখানে জেনের এন্ট্রি হয়। তুমি এসেছো আর তোমাকে দেখে খুব বেশি সুন্দর লাগছে। জেন তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে, বলে, হ্যাপি বার্থডে সুপ্রিমো। সুপ্রিমো জেনকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? জেন মনে মনে বলে, আজকে আমাদের শেষ দেখা, কিন্তু তার সামনে বলে, আই লাভ ইউ। সুপ্রিমো বলে, আমি চাই আমার উত্তর সবাই শুনুক, কারণ এর আগে আমি কাউকে এত বেশি ভালোবাসিনি। সুপ্রিমো তাকে বলে ওঠে অনেক আনন্দের সঙ্গে, আমি বলছি আমি আই লাভ ইউ জেন। জেন ইমোশনাল হয়ে যায় আর সুপ্রিমোকে জড়িয়ে ধরে। ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিকও প্লে হয়। আমরা দেখি দূরে দাঁড়িয়ে নাজির এইসব কিছু দেখছিল। তারপর জেন সুপ্রিমোকে ডার্লিং বলে। উত্তরে সুপ্রিমো বলে, আমার মনে হচ্ছে তোমাকে আমি কিস করব, কিন্তু তাও কিছু একটা রং মনে হচ্ছে। জেন সুপ্রিমোকে বলে, আই লাভ ইউ সুপ্রিমো, কিন্তু আমার মনে হয় আমাদের এখানেই থামা উচিত। এসব শুনে সুপ্রিমো কিছুটা নার্ভাস হয়ে যায়। আমার মনে হয় তোমার কিছুক্ষণ বসা উচিত আর কোনো কিছু খাওয়া উচিত। জেন বলে, এসব কিছু আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু সুপ্রিমো বলে, আমাকেও কষ্ট দিচ্ছে, এমন কষ্ট যেটা কিনা মূল্যহীন। সুপ্রিমো বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো, কিন্তু জেন বলে, আমি তোমার জন্য এরকমটা করতে পারবো না। এখন আমি এমন অভিনয় করছি যে আমি কিছুই শুনিনি। জেন বলে, তুমি চাইলে আমি আবার সবকিছু রিপিট করতে পারবো। আমি এই কষ্ট আর নিতে পারবো না, আর এর কারণটাও তুমি। আমরা একসাথে হতে পারবো না সুপ্রিমো? একজন অন্যজনকে কিছুক্ষণের জন্য ভালোবাসায় যথেষ্ট ছিল। সুপ্রিমো বলে, না, এটা যথেষ্ট না, আমি তোমাকে ওপেনলি ভালোবাসতে চাই। সুপ্রিমো জোর করে বলে, তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? জেন বলে, আমি তোমাকে বিশ্বাস করি আমার সম্পূর্ণ জীবন দিয়ে হলেও, কিন্তু আমার শক্তি নেই যে এই ফালতু জিনিসের সঙ্গে ফাইট করব। সুপ্রিমো কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, তাহলে তুমি এইসব কিছু এভাবেই শেষ করছো? ডার্লিং বলে জেনকে কমফোর্ট করার চেষ্টা করে, কিন্তু জেন বলে, আমাকে এই নামে আর ডেকো না। তারপর জেন উল্টো হয়ে দাঁড়িয়ে যায়। তখন সুপ্রিমো পিছন থেকে একটু শক্তভাবে দাঁড়িয়ে বলে, জেন, তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি যদি এইবার 10 কদমও সামনে যাও, পিছনে না ফিরে, তাহলে আমি ভুলে যাব যে আমাদের মধ্যে কি ছিল। আর যদি তুমি পিছনে ফিরে তাকাও, তাহলে 10 কদম নেওয়ার আগে, তাহলে তুমি আমার। জেন তার কদম আস্তে আস্তে এগোতে থাকে। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা অতীতে হয়ে যাওয়ার সব ঘটনাগুলো দেখি। প্রথম কদমে তার মনে পড়ছে সুপ্রিমোর সাথে প্রথম দেখা হওয়ার দিনগুলো। দ্বিতীয় কদম ফেলার পর তার মনে হচ্ছে সুপ্রিমোর সাথে প্রথম খাওয়া, যেটা সুপ্রিমো খাওয়ার পর অ্যালার্জি হয়েছিল। তৃতীয় কদম ফেলার পর দেখা যাচ্ছে সুপ্রিমো যখন তাকে সাহায্য করেছিল। চতুর্থ কদম ফেলার পর জেনের মনে পড়ছে যে সুপ্রিমো কিভাবে তার ওটিতে সাহায্য করেছিল, তার পাশে দাঁড়িয়েছিল, তাকে ভরসা দিয়েছিল। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা কদমে তার ফ্ল্যাশব্যাকে তাদের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটানোর কথা মনে পড়ে।
এইভাবে জেন 10 কদম কমপ্লিট করে ফেলে কিন্তু পিছনে তাকায় না। জেন যখন তার 10 কদম কমপ্লিট করে ফেলে তখন সুপ্রিমো পিছন থেকে তাকে বলে যে আমি তোমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারি। জেন মনে মনে বলছিল আই লাভ ইউ অ্যান্ড আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আর সুপ্রিমোকে থ্যাংক ইউ বলে তার জন্য এত কিছু করার জন্য। তারপর জেন একটু সাইডে সরে যায় আর কান্নাকাটি করা শুরু করে। তখন সুপ্রিমো বলে আমি তোমাকে খুশি দেখতে চাই, নো ম্যাটার হোয়াট। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন আমি আশা করি এটা তোমাকে অনেকটা খুশি করবে। তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন এই বিষয়ে কখনো ভয় পেও না। আমার মনে হচ্ছে এটা সত্যিকারের একটা গুড বাই আমাদের জন্য। আই লাভ ইউ জেইন। পরের দিন সকালে সুপ্রিমো আর জেইন ভায়োলেন্টের অফিসে হাজির হয়। সেখানে আমরা দেখি আগে থেকে মিসেস কেত, অনিল আর ফ্রান্সিসকো উপস্থিত ছিলেন। ফ্রান্সিসকো বলেন আমার মনে হয় হিস্ট্রি আবার নিজের মধ্যে রিপিট হচ্ছে। তখন ম্যাডাম ভায়োলেট ঘোষণা দেন যে আমি এই ক্রিসকে তার সুপ্রিমো পদ থেকে সরিয়ে দিচ্ছি। মিসেস কেট বলে ওঠে এটা অনেক বেশি হয়ে গেল না। অনিলও মিসেস কেতের পক্ষ নেয় আর বলে আমি মিসেস কেতের সঙ্গে একমত হচ্ছি। সুপ্রিম আমাদের জন্য আর এই হেল ইউনিভার্সিটির জন্য অনেক কিছু করেছে। এসব কিছু বিবেচনা করে কি আপনি আপনার পানিশমেন্ট চেঞ্জ করতে পারেন? ম্যাডাম ভায়োলেট একটু রাগ করে বলে তোমরা রোজ জানো এসএসডির প্রেসিডেন্ট কারোর সাথে ইনভলভ হতে পারবে না। ইমোশনের কোনো জায়গা এই জায়গায় নেই। মিসেস কেত বলে ওঠে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সুপ্রিমো আর সেক্রেটারির মধ্যে কোনো রিলেশনশিপ চলছে। এটা শুধু এক ধরনের গুজব। বিকট হাসির সঙ্গে বলে ওঠেন গুজব? আমরা তো কেউ অন্ধ না। অনিল পক্ষ নিয়ে বলে আমি এবং মিসেস কেট সবসময় তাদের সঙ্গে ছিলাম। কই আমরা তো এমন কোনো কিছুই পাইনি। সুপ্রিমো জেনের সাথে যেরকম আচরণ করে সেখানে তো স্পেশাল কোনো কিছুই পাইনি। ফ্রান্সিসকো বলে তাহলে চলো ডিরেক্ট সেক্রেটারির মুখ থেকে শুনি সব কথা। কিন্তু ম্যাডাম ভায়োলেট বলে এর কোনো দরকার নেই কারণ আমি দেখেছি এদের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আসছে। সুপ্রিমো বলে আপনি আগে থেকে আপনার মাইন্ড তৈরি করে রেখেছেন, তাহলে এক্সপ্লেন করার তো কোনো পয়েন্টই হয় না। তখনই জেন বলে ওঠে যে আমরা কোনো রিলেশনশিপে না। এটা শুনে বাকিরা ঠান্ডা হয়ে যায়। তারপর জেন সুপ্রিমোর দিকে একটু রাগ করে তাকায় আর বলে আমরা কখনোই এরকম কোনো কিছুতে ইনভলভ ছিলাম না, আমাদের মধ্যে কিছুই নেই। এসব শুনে সুপ্রিমোর ফেসের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ম্যাডাম ভায়োলেট বলে আমরা ইডিয়ট না জেন, আমরা খেয়াল করেছি তুমি তার সঙ্গে সবসময় থাকো। জেন বলে কারণ আমি তার সেক্রেটারি অব দ্য ফাকিং হেল। ফ্রান্সিসকো একটু সিরিয়াস হয়ে বলে তাহলে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি কোনোদিন এক্সপ্রেসকে ভালোবেসেছো? জেন বলে ওঠে না। মিসেস কেত বলে ওঠে এসব কিছু যথেষ্ট না, এটা বুঝতে পারা যে এসব কিছু গুজব। ম্যাডাম ভায়োলেট বলেন ঠিক আছে, কিন্তু এক্সপ্রেসকে সুপ্রিমো পদ থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হলো। তারপরে সিনে আমরা দেখি জেন একটি ব্রিজের কাছে এসে কান্না করছিল। কান্না করতে করতে সে বসে যায়। তখন সেখানে সুপ্রিমো আসে আর এসে বলে আমি রিজেক্ট হয়েছি এমন একটি মেয়ের কাছ থেকে যারকে আমি সব থেকে বেশি ভালোবাসি। জেন বলে ওঠে আমাকে একা ছেড়ে দাও আর আমি তোমার কোনো ভয়েসও শুনতে চাই না। সুপ্রিমো বলে তোমার জন্য কি এতটা সহজ আমাকে এভাবে ছেড়ে দেওয়া? জেন তার মাথা তুলে সুপ্রিমোর দিকে তাকিয়ে বলে হ্যাঁ। সুপ্রিমো কাঁদো কাঁদো হয়ে বলে কালকে যেগুলো বলেছিলে সেগুলো কি সত্যি না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? জেন বলে তোমাকে ভালোবেসে কে এসব কিছু সহ্য করতে পারবে? জেন আরো বলে তুমি একজন হৃদয়হীন মানুষ, কিভাবে আশা করো আমি তোমাকে ভালোবাসবো যখন তুমি একটা শয়তান? আমাকে বিরক্ত করা বাদ দাও কারণ তুমি শুধু আমাকে মাথা ব্যথা দিচ্ছ। সুপ্রিমো বলে তাহলে বিষয়টা এরকম, ঠিক আছে আমার একটা শেষ উপকার করো, জাস্ট একটা শেষ উপকার। সুপ্রিমো জেনের সামনে হাঁটু গেড়ে বসে বলে আমি চাই তুমি ফাইট করো, নিজের জন্য না তোমার ফ্রেন্ডদের জন্য আর স্পেশালি তোমার জন্য। আর চিন্তা করো না আমি শ্বাস নিব, আমি প্রমিস করছি যে আমি শ্বাস নিব আর সবসময় তোমার শিল্ড হয়ে থাকবো। আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমার চাকু হয়ে, মাই কুইন। তারপর সুপ্রিমো জেনকে একটু ইমোশনালি হাগ করে আর কিস করে। তারপর সুপ্রিমো সেখান থেকে চলে যায়। জেন নিজের মনে মনে বলতে থাকে যে আমি ফাইট করব আর অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে যে আমি তোমার জন্য ফাইট করব, তোমার জন্য জীবিত থাকবো আর তোমাকেই ভালোবাসবো মাই কিং। তারপর আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা দেখানো হয় যেখানে মানব শূন্য ছিল এবং ব্যাকগ্রাউন্ডে জেন বলছিল যে সেদিনের পর থেকে আর সুপ্রিমোকে দেখা যায়নি, মানে সে গায়েব ছিল। তাকে আমি খুঁজছিলাম কিন্তু আমি নিজেকে আটকাতেও পারছিলাম না। তারপর আমরা দেখি জেন এসএসজির অফিসে কাজ করছিল। মিস ক্যাট জেনকে উদ্দেশ্য করে বলেন যে আমি জানতাম না তুমি এত স্ট্রং, থ্যাংক ইউ, ধন্যবাদ তাকে বাঁচানোর জন্য। জেন বলে আমি যেটা সঠিক সেটা করেছি। ক্যাট বলে ওঠে যে তোমার জন্য ম্যাডাম ভায়োলেটের প্ল্যান ফেল হয়েছে। জেন বলে আপনি এসব দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তারপর মিসেস ক্যাট বলে
তারপর মিসেস ক্যাথ বলে যে ম্যাডাম ভায়োলেট এসকে সরানোর জন্য প্ল্যান করছিলেন, কিন্তু সে ইজিলি তাকে সরাতে পারবে না, কারণ স্টুডেন্টরা তাকে পছন্দ করে। তো যখন তুমি এসেছো তখন ম্যাডাম ভায়োলেট আসলে তোমাকে টার্গেট করেছিল, তোমাকে ইউজ করার চেষ্টা করেছে এসকে সুপ্রিমোর পদ থেকে সরানোর জন্য। তখনই আমরা আরেকটা সত্য জানতে পারি। মিসেস ক্যাথ বলে যে লিয়াম হচ্ছে ম্যাডাম ভায়োলেটের ছেলে, আর ম্যাডাম ভায়োলেট চাচ্ছে তাকে সুপ্রিমো পদে বসানোর জন্য। যেটা শুনে জেন অনেক বেশি শকড হয়ে যান। তারপর সে বাইরে গেলে লিয়ামকে দেখতে পায় ফ্রেন্ডের সাথে গল্প করছে। লিয়ামকে দেখিয়ে তো অনেকটা ভালো মনে হচ্ছে, সে কি এসব প্ল্যানের অংশ? সে লিয়ামের দিকে তাকায় আর স্মাইল করে। লিয়ামও তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। তারপর জেন লাইব্রেরিতে যায় আর একটা বই নেয়। কিংশিয়ান ইয়ান নামে একজন ব্যক্তির জীবনী পড়া শুরু করে আর ভাবতে থাকে সিক্রেট ল্যাবের কানেকশন এসব কিছুর সঙ্গে কি। তারপর আমরা দেখি সে ক্লাসে ছিল। ক্লাস শেষ করে বাইরে যাবে, ঠিক তখনই সাল অ্যালভারেজ তাকে আটকান। স্যার অ্যালভারেজ তাকে বলে, মিস শান, আমরা অনেক বেশি লেট করে ফেলেছি। জেন জানতে চায় এর মানে কি। তখন স্যার বলে তারা অলরেডি ফর্মুলা পেয়ে গেছে, আর তারা এই ক্ষমতা পেয়ে গেছে যে যে কোনো সময় তারা এটা ইউজ করতে পারবে। আর যখন এইসব কিছু হবে তখন আমরা অনেকটা অসহায় হয়ে যাব। জেন সম্পূর্ণ পাওয়ার নিয়ে বলে যদি তারা ফর্মুলাটা পেয়ে যায় তাহলে আমাদের উচিত ফাইট ব্যাক করা, আমরা তাদের এভাবে জিততে দেব না। স্যার অ্যালভারেজ বলে, শোনো, আমি চাই যে তুমি এইসব কিছু যা করছো তা থামিয়ে দাও। জেন অবাক হয়। স্যার বলে যে আমি তোমাকেই খুঁজছিলাম, আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক, সো প্লিজ স্টপ ইট। এসব বলে স্যার অ্যালভারেজ সেখান থেকে চলে যান। জেন ভাবতে থাকে এসব কিছু কি হচ্ছে আর কি বা হলো। তারপর আমরা দেখি সে তার ব্যাগ থেকে সেই চাকুটা বার করে। তখনই জেরম সেখানে চলে আসে আর বলে, তুমি এই চাকু কোথায় পেলে? জেন ভয়ে তার হাত থেকে চাকুটা নিচে ফেলে দেয়। জেরম তার সামনে এসে চাকুটা তোলে আর বলে, এই চাকুটা তোমাকে কে দিয়েছে? জেন তার দিকে তাকিয়ে বলে, কেন? তখন জেরম বলে, তুমি এর সংকেত দেখে বুঝতে পারছো না এটা কি? জেন বলে, ডেভিড গড ওয়ারিয়র। জেরম বলে, না, এই সাইন হলো রেসিলভিনিয়ার। জেন বলে, তুমি কিভাবে জানলে? তখন জেরম বলে, আমার উচিত হয়নি তোমাদের কাছ থেকে এই কথাগুলো লুকানো, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, স্পেশালি বেনেসার জন্য, যে তোমরা জানলে তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়। জেন তাকে বলে, জেরম তুমি কি বোঝানোর চেষ্টা করছো? জেরম বলে, আমি ডেভিল গড ওয়ারিয়রের অংশ, মানে সে তাদের টিমের একজন। এসব শুনে জেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকে। জেরম বলে, নিজেকে টর্চার করিও না এসব কিছু চিন্তা করে, তোমার সব প্রশ্নের উত্তর শীঘ্রই পেয়ে যাবে। আমাদের টিম নতুন কিছু তথ্য পেয়েছে, অ্যাডমিন কিছু একটা করছে, কিছু একটা খুব বড় হতে চলেছে। জেন জেরমকে জিজ্ঞাসা করে, তুমি যে ডিজিডাব্লিউ গ্যাং এ অ্যাড হয়েছো সে এই বিষয়ে আর কে কে জানে? জেরম বলে, ছেলেরা এই বিষয়ে জানে। সে আবার রিকোয়েস্ট করে যে প্লিজ জেন ভেনেসা যাতে এই বিষয়ে জানতে না পারে, তাদের এই বিষয়ে জানার কোনো প্রয়োজনই নেই। এই বলে সে জেনের চাকুটা তার হাতে দিয়ে দেয়। তারপর জেন হাসছিল আর মনে মনে ভাবছিল যে জেরম আর ম্যাট গ্যাং এ অ্যাড হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এই হেলহুল থেকে। তারপর জেন হোস্টেলে ফিরে আসতে দেখে ম্যাট বসে ড্রিঙ্কস করছিল। জেন ম্যাটের কাছে আসে, তখন ম্যাট তাকে একটা ড্রিঙ্কস অফার করে। জেন একটু ড্রিঙ্কস করে আর তাকে থ্যাংক ইউ বলে। তারপর সে সেখান থেকে একটি চেয়ার টেনে বসে আর বলে, তুমি কি জানো আমার সবকিছুই ভালো চলছে? কিন্তু এইসব শুনে ম্যাট স্মাইল করে। জেন বলে, তুমি স্মাইল করছো কেন? ম্যাট বলে, আমি জানি তুমি ঠিক নেই, যদি তুমি স্মাইল করতে চাও না তাহলে প্রয়োজন নেই স্মাইল করার। জেন বুঝতে পারে যে আশপাশে সবাই তার মনের অবস্থা বুঝতে পারছিল, তাই অভিনয় করে কোনো লাভ নেই। ম্যাট আরো বলে, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো, যদি আমি পারতাম তোমার জন্য সব কষ্ট বহন করতাম। তারপর জেন বলে, তুমি কেন আমাকে সাহায্য করলে না? কারণ আমাকে এই একটা ব্যালেন্স সম্পর্কে চিন্তা করতে হচ্ছে, মানে দুই গানের মধ্যে যে ভারসাম্য বা হেল ইউনিভার্সিটির মধ্যে যে ভারসাম্য সেটা মেনটেনের জন্যই জেনকে হেল্প করতে পারিনি। এই আমাদের সুপ্রিমো হিসেবেই ঠিক আছে। এসব শুনে জেনের চোখ দিয়ে পানি পড়ে। সে সেই চোখের পানি মুছে আবার ড্রিঙ্কস করে, মানে ভিতরটা ওর ফেটে যাচ্ছিল, কিন্তু বলার মতো কিছুই নেই। ম্যাট আরো বলে, ফলো ইয়োর হার্ট, ঠিক আছে? তারপর জেন ম্যাটকে সান্ত্বনা দেয় আর বলে, আমি শিওর ম্যাট তুমি একটা সঠিক মেয়ে খুঁজে পাবে। ম্যাট বলে, কেন? তুমি কি আরেকটা জেন শান এনে দিতে পারবে? এই পৃথিবীতে চেনো, মানে তার জেন কে লাগবে? সে বলে, হ্যাঁ জেন, তুমি কি জানো? জেন বলে, না, কিন্তু জেনের থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে। ম্যাট তার মাথা নাড়ে আর আরেকটা ড্রিঙ্কস জেনকে অফার করে। জেনও সেই ড্রিঙ্কসটি নেয় এবং খাওয়া শুরু করে, মানে সবাই পরিস্থিতির শিকার মেনে নেওয়ার মধ্যে কল্যাণ
কল্যাণকর। পরের দিন জেন এসএসজির অফিসে আসে। সেখানে সে সুপ্রিমোর ডেস্কে কিছু ফাইল রাখছিল। তখন সেখানে অনিল আসে আর জেনের মুড ঠিক করার জন্য বলে ওঠে যে সুপ্রিমো কি এখনো আসেনি, হয়তোবা সে তোমাকে অলরেডি ছেড়ে চলে গেছে। জেন তাকে একটু অন্যভাবে লুক দেয়। তখন অনেক স্মাইল দিয়ে বলে যে আমি তো শুধু মজা করছিলাম। তারপর সে বলে তুমি কি ক্লাসে যাবে না? জেন একটু স্ট্যান্ড নিয়ে তার সামনে আসে আর বলে আমার কি যাওয়া উচিত, আমি তো কুইন। অনিল তাকে বলে সে হলো এসএসজির প্রেসিডেন্ট, মানে সুপ্রিমোর কথা বলছিল। আর জেনকে কুইনের রুলস মনে করিয়ে দেয়। কুইন হতে হবে একজন মডেল স্টুডেন্ট, জাস্ট লাইক অ্যাজ এসএসজির প্রেসিডেন্ট। তারপর জেন সেখান থেকে চলে যায়। জেন চলে যাওয়ার পর অনিল কেমন জানি স্মাইল করছিল। তারপর আমরা দেখি জেন একটি জায়গায় বসে বই পড়ছিল। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। তারপর আমরা দেখি রাত হয়ে গেছে। জেন রাতেও সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ সেখানে দৌড়ে সুপ্রিমো আসে। চারপাশে লাল আলো জ্বলছিল আর কিছু মানুষ তাদেরকে ঘিরে ধরে। জেন জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সুপ্রিমো বলে আমাদেরকে পালাতে হবে। সবাই জেন আর সুপ্রিমোকে আলাদা করছিল। জেন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল। সুপ্রিমো জেনের কাছে আসার অনেক চেষ্টা করছিল, কিন্তু দুই পক্ষই তাদের আলাদা করছিল। আমরা পরে জানতে পারি এসব কিছু জেনের স্বপ্ন ছিল। জেন সেই জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিল আর বিড়াল হয় তার কাছে আসে। তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে হয়কে কোলে নেয় আর আদর করতে থাকে। তারপর জেন একটি জায়গায় যায়। সেখানে সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল আর তার ব্যাগে থাকা চাকুটি হাতে নিচ্ছিল। চাকুটি চেক করে আবার ব্যাগে রেখে দেয়। ঠিক তখনই আসল রেস সিলভেনিয়া পিছন থেকে আসে আর তার মুখ চেপে ধরে। আর এর সাথে এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।